এরপর আসেন যে ডেভেলপমেন্ট অফ টি সেল। ডেভেলপমেন্ট অফ টি সেল এবং হচ্ছে ডেভেলপমেন্ট অফ বি সেল, এই দুটো বুঝতে হলে দেখেন আমরা দেখাই আপনাদেরকে। প্রথম হচ্ছে আমাদের বোন ম্যারো। বোন ম্যারো থেকেই তো সব ব্লাড সেলগুলো তৈরি হয় আমাদের অ্যাডাল্ট এজে। তো বোন ম্যারোতে কী থাকে, মানে বোন ম্যারোতে রেড বোন ম্যারো, ইয়েলো বোন ম্যারো। তো রেড বোন ম্যারোটা থেকে থাকে কী সেল, একটা মানে স্টেম সেল থাকে, এটার নাম হচ্ছে মানে মাল্টিপটেন্ট হ্যামাটোপোয়েটিক স্টেম সেল। মাল্টিপটেন্ট বিভিন্ন ধরনের ব্লাড সেল তৈরি করতে পারে। ব্লাড সেল হ্যামাটোপোয়েটিক, এটা হচ্ছে যেহেতু এক সেল থেকে অন্য সেলে রূপ পরিবর্তন করতে পারে স্টেম সেল। তাহলে মাল্টিপটেন্ট হ্যামাটোপোয়েটিক স্টেম সেল থেকে প্রথমে তৈরি হবে আপনার প্রি বি সেল। প্রি বি সেল থেকে পরবর্তীতে তৈরি হবে বি সেল। ঠিক আছে, তো প্রি বি সেল এবং বি সেলের মধ্যে ডিফারেন্সটা কি, যে প্রি বি সেলের মধ্যে কোনো এই যে একটা প্রি বি সেলের মধ্যে কোনো সারফেস রিসেপ্টর থাকে না। যখনই প্রি বি সেলের মধ্যে আপনার সারফেস রিসেপ্টর তৈরি হয়, মানে সারফেস রিসেপ্টর হলো অ্যাকচুয়ালি অ্যান্টিবডি। কী কী অ্যান্টিবডি? দুইটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখবেন এমডি, আমাদের মেডিকেলের এমডি ডিগ্রিটা। তাহলে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এম, ইমিউনোগ্লোবিলিন ডি। এই দুইটা রিসেপ্টর যখন তৈরি হয় তখন প্রি বি সেলটা ম্যাচিউর হয়ে গেছে, তার নাম দিব আমরা বি সেল। ঠিক আছে, তারপরে এই বি সেলটাকে আমরা কী করব, নেগেটিভ সিলেকশন করে তাকে আমরা ডিসিশন নেব যে তোমাকে লিম্ফ নোডে পাঠাবো কি না। আর প্রি বি সেল থেকে বি সেল হচ্ছে এই সিলেকশনটা হচ্ছে পজিটিভ সিলেকশন। আর বি সেলটা কি আমার সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করছে কিনা বা করে কিনা, হ্যাঁ, এগুলো দেখার জন্য আমরা এটাকে বের করেছি নেগেটিভ সিলেকশন। যাই হোক, তাহলে মাল্টিপটেন্ট হ্যামাটোপোয়েটিক স্টেম সেল থেকে প্রি বি সেল থেকে বি সেলটা তারপরে লিম্ফ নোডে গিয়ে বসে থাকে। কোনো স্পেসিফিক মাইক্রো অর্গানিজম আসলে তখন সে অ্যাক্টিভেটেড হয়ে প্লাজমা সেল তৈরি করে। প্লাজমা সেল থেকে তখন অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডিতে তখন সার্কুলেশন আসে। এখন আসে পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন। মাস্ট এভার অলওয়েজ আপনি এই কোয়েশ্চেনটা ফেস করবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে কি, দেখেন আমি অলরেডি বলে ফেলেছি বি সেলটা। তাই আমরা কি বলেছি, বোন ম্যারোতে থাকে মাল্টিপটেন্ট হ্যামাটোপয়েটিক স্টেম সেল, সেখান থেকে আমাদের তৈরি হয় কি প্রি বি সেল তৈরি হয়। এই প্রি বি সেলের মধ্যে যদি দেখেন এই প্রি বি সেলটাতে কোনো রিসেপ্টর নাই, কিন্তু এখানে দেখেন রিসেপ্টর তৈরি হয়ে গেছে এবং বলছি ইমিউনোগ্লোবিলিন এম অথবা ইমিউনোগ্লোবিলিন ডি। ঠিক আছে, মেইনলি হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এম। তো যখন রিসেপ্টরটা তৈরি হয় তখন আমি দেখব 10টা বি সেলকে ডাকবো যে কার মধ্যে ইমিউনোগ্লোবিলিন এম রিসেপ্টর আছে। যাদের মধ্যে পাবো ওদেরকে নিব, যে হ্যাঁ তোমরা পরীক্ষায় মানে ইনেবল হয়েছো, ওদেরকে আমি নিলাম। এটা হলো পজিটিভ সিলেকশন। অ্যান্টিবডি আছে, নিয়েছি, পজিটিভ সিলেকশন। আর একটা হচ্ছে এরপরে ওই অ্যান্টিবডিটা যদি আমার সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করে তাহলে নিব না। আর যদি রিয়াকশন না করে, নো আনসার না করে, তাহলে নিব। এটা হচ্ছে নেগেটিভ সিলেকশন। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন তাহলে এই যে দেখেন, তাহলে এটা হলো কি একটা মানে বি সেল। এই বি সেলের মধ্যে এটা হলো ইমিউনোগ্লোবিলিন এম রিসেপ্টর, আর এটা হলো সেলফ অ্যান্টিজেন। লাগানোর পরে দেখি সে রিয়াকশন করতেছে, ফলে নট সিলেক্টেড। আর হচ্ছে নো রিয়াকশন, ফলে হলো সিলেক্টেড। এটাকে আমরা বলি নেগেটিভ সিলেকশন। তারপরে এখন এই যে বি সেলটা তাহলে এখন একদম ফুললি সে পোস্ট গ্রাজুয়েটেড ডক্টর হয়ে গেছে। এখন সে কোথায় যাবে, তার চেম্বার শুরু করবে। এখন এই বি সেলের চেম্বার কোথায়, আমাদের বডির লিম্ফ নোড হচ্ছে তার চেম্বার। তো সে সুন্দর করে দেখেন বোন ম্যারো থেকে বেরিয়ে আসে সার্কুলেশন থেকে মানে এরোপ্লেনে করে সে লিম্ফ নোডে চলে আসবে। লিম্ফ নোডের মধ্যে আবার দুটো জায়গা আছে। এখন বি সেলের হচ্ছে একটা স্পেশালাইজ সেল, সে অ্যান্টিবডি তৈরি করতে পারে, আর কেউ পারে না। তার জন্য লিম্ফ নোডে আল্লাহ তাআলা আলাদা একটা লোকেশন দিয়েছেন, সেটা হলো যে কি কর্টিক্যাল এরিয়া। লিম্ফ নোডে দুটো এরিয়া থাকে মেইনলি, কর্টিক্যাল, প্যারাকর্টিক্যাল। কর্টিক্যালে থাকে বি সেল, প্যারাকর্টিক্যালে থাকে কি CD4 অ্যান্ড CD8 টি সেল। ঠিক আছে, এগুলো আপনাদের ইনশাল্লাহ আরও পরে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসেন বি সেল অ্যাক্টিভেশন। আমি আগেই একটু হালকা বলে ফেলেছিলাম। তো বি সেল অ্যাক্টিভেশন হচ্ছে, আমরা মনে রাখবো যে বি সেল অ্যাক্টিভেশন আমাদের মূলত মানে দুইভাবে হতে পারে। একটা হলো কি টি সেল ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট। মনে রাখবেন মানুষ কি মানে ডিপেন্ডেন্ট প্রাণী নাকি ইন্ডিপেন্ডেন্ট? মানুষ ডিপেন্ডেন্ট। আমি সব কিছু পারি না, আপনি সব কিছু পারেন, আমরা একে অপরের উপর নির্ভরশীল, এবং এভাবে আমাদের সমাজটা গড়ে ওঠে। তো ঠিক একইভাবে বি সেলটা টি সেলের উপর ডিপেন্ডেন্ট, এবং এটাই হয় আমাদের বডিতে বেশি। এবং এই মিউচুয়ালিস্টিক রিলেশনটাই হচ্ছে মানে ভালো অ্যান্টিবডি তৈরি করতে পারে। আর যেটা টি সেল ইন্ডিপেন্ডেন্ট, তো টি সেল ইন্ডিপেন্ডেন্টটা মানে বি সেল অ্যাক্টিভেশন হয় বাট খুবই কম হয়, অথবা ওই বি সেলগুলো বেশি দিন বাঁচে না, প্লাজমা সেলগুলো, অথবা তাদের অ্যান্টিবডিগুলো খুবই মানে উইক হয়। যেমন দেখেন এই যে ডিফারেন্সটা কি তাহলে টি সেল ডিপেন্ডেন্ট এবং টি সেল ইন্ডিপেন্ডেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে, মনে রাখবেন যে ডিপেন্ডেন্টটা ভালো, এটা মনে রাখেন, ডিপেন্ডেন্টটা ভালো,
ঠিক আছে, ডিপেন্ডেন্টের মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন মোর হবে, এখানে লেস হবে। আর হচ্ছে যে ডিপেন্ডেন্টে পটেনশিয়ালিটি অফ অ্যান্টিবডি, মানে অ্যান্টিবডির অ্যান্টিজেনকে ধরার ক্যাপাবিলিটি বেশি, এখানে কম হবে। সার্ভাইভাল রেট, প্লাজমা সেল, এটা অ্যান্টিবডির সার্ভাইভাল রেট না, এটা হচ্ছে যে মূলত প্লাজমা সেলের সার্ভাইভাল রেট। প্লাজমা সেলটা হচ্ছে কি অ্যান্টিবডি ফ্যাক্টরি, এই প্লাজমা সেলটা এখানে বেশি দিন বাঁচে, ফলে কি হবে ডিউরেশন অফ ইমিউনিটি এগেনস্ট স্পেসিফিক মাইক্রো অর্গানিজম ইজ মোর। ওকে, তাহলে এই হচ্ছে বি সেল অ্যাক্টিভেশনের মানে দুইটা টাইপস। তাহলে এখন দেখি কিভাবে হয়। প্রথমে আসে টি সেল ইনডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশনটা। দেখেন এটা হলো একটা কি, এটা হলো একটা লিম্ফ নোড। লিম্ফ নোড এগুলো কি দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে যে লিম্ফয়েড ফলিকল, কর্টিক্যাল এরিয়ার মধ্যে লিম্ফয়েড ফলিকল, যেখানে বি সেলের চেম্বার। ঠিক আছে, এখন একটা মাইক্রো অর্গানিজম, দেখেন এটা হলো একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার গায়ে এটা হলো কি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নটাকেই চিনতে পারে আমার ইমিউন সেলের টল লাইক রিসেপ্টর বলেছি আমরা। তো এই মাইক্রো অর্গানিজমটা প্রথমে কি হয়, মানে অ্যাফারেন্ট লিমফ্যাটিক্সের মাধ্যমে সে লিম্ফ নোডে চলে আসলো। লিম্ফ নোডে চলে এসে সে ঢুকলো কোথায়, এই যে কর্টিক্যাল এরিয়াতে ঢুকলো। আচ্ছা, তো কর্টিক্যাল এরিয়াতে ঢুকলে এখন কি হবে, এখন একটা জিনিস দেখেন আমি এখানে কি বলতেছি। এখন এখানে এই মাইক্রো অর্গানিজমটাকে দেখেন, এখানে এই মাইক্রো অর্গানিজমটা কি সরাসরি ঢুকে গেছে, নাকি ডেনড্রিটিক সেল তাকে এমএসসি প্রেজেন্টেশন করে নিয়ে আসছে, সরাসরি লিম্ফ নোডে চলে আসছে, দেখেন সরাসরি। ঠিক আছে, এখানে কিন্তু ডেনড্রিটিক সেলকে ক্যারি করা নাই, এবং এটা ইউজুয়ালি হয় না, এই কারণে টি সেল ইন্ডিপেন্ডেন্টটা নট প্রাইমারি টাইপস। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন লিম্ফ নোডে চলে আসলো মাইক্রো অর্গানিজমটা। এখন লিম্ফ নোডে আসার পরে কী হবে, এখন দেখেন এই যে মাইক্রো অর্গানিজম, মানে এটা একটা ব্যাকটেরিয়া ধরেন, তাহলে ব্যাকটেরিয়া পিএএমপি, এই যে পিএএমপি, আর হচ্ছে যখনই একটা ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকে কমপ্লিমেন্ট প্রোটিন এসে তার সাথে বাইন্ড হয়ে যাবে। কমপ্লিমেন্ট প্রোটিন ওকে চিনতে পারে, কমপ্লিমেন্ট প্রোটিন ওকে বাইন্ড হবে, বাইন্ড হয়ে গেল। এখন দেখেন এখানের মধ্যে আরেকটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার যে আমাদের কি বলি পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়াল ক্যাপসিউলার পলিস্যাকারাইড। তো এই পলিস্যাকারাইড, এখন এই পলিস্যাকারাইডটার মধ্যে এই পলিস্যাকারাইডটা যখন এটা হলো যে আমাদের এই কি বলে লিম্ফ নোডের কর্টিক্যাল এরিয়াতে চলে আসছে, বলছি কর্টিক্যাল এরিয়াতে কে বসে আছে, বি সেল। বি সেলের মধ্যে এগুলো কি, এগুলো হলো যে ইমিউনোগ্লোবুলিন এম, বলছি না যে ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টর থাকে। তো দেখেন এই মাইক্রো অর্গানিজমটা যখন এখানে আসবে, তখন এই পলিস্যাকারাইড চেইনটা এই ইমিউনোগ্লোবুলিন এম এর সাথে বসে যাবে। বসে গেলে বি সেল বুঝবে আচ্ছা এটা তো একটা ফরেন পলিস্যাকারাইড, হ্যাঁ ফরেন পলিস্যাকারাইড, তখন ওকে চিনতে পারবে। এখন এই পলিস্যাকারাইডের সাথে ইমিউনোগ্লোবুলিন এম এর যে সিগন্যালই হবে সেটা হচ্ছে সিগন্যাল 1, কিন্তু দুটা সিগন্যাল ছাড়া ফ্যাগোসাইটোসিস করতে পারবে না। মানে এটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলবো না, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এটাকে বলবো এন্ডোসাইটোসিস বলা হয় এটাকে মেনলি। তো হচ্ছে এই চিনলো। এখন সিগন্যাল 2টা কে দিবে, সিগন্যাল 2টা দিবে যে এখানে দেখেন একটা প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন ছিল না, ওই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নকে চিনার জন্য বি সেলের মধ্যে কি কিন্তু কি আছে, টল লাইক রিসেপ্টর আছে, এই যে দেখেন পিআরআর, প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর। তো এই দুজনের মধ্যে হবে সিগন্যাল 2, এই দুজনের মধ্যে হবে সিগন্যাল 2। অথবা আরেকটা হতে পারে, আরেকটা ভাবে সিগন্যাল 2 হয়, সেটা হলো যে বি সেলের গায়ে আমাদের কমপ্লিমেন্ট রিসেপ্টর 2 আছে, এটাকে আমরা বলি যে CR2, কমপ্লিমেন্ট রিসেপ্টর 2। এই কমপ্লিমেন্ট রিসেপ্টর 2 এর সাথে দেখেন এখানে যে C3b বাইন্ড হয়েছিল মাইক্রো অর্গানিজমের গায়ের, C3b বি সেলের গায়ের কমপ্লিমেন্ট রিসেপ্টর 2, ওদের মধ্যে একটা সিগন্যালিং হতে পারে। তাহলে আইদার প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর অ্যান্ড প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন, এই যে এটা হচ্ছে সিগন্যাল 2 দিবে, অর কমপ্লিমেন্ট প্রোটিন এবং হচ্ছে CR2 রিসেপ্টর সিগন্যাল 2 দিবে, আর সিগন্যাল 1 দিবে পলিস্যাকারাইড। ঠিক আছে, পলিস্যাকারাইড এবং হচ্ছে বি সেলের ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টরের ক্রস লিঙ্ক। তো এখন যখন ক্রস লিঙ্কিং হবে, আচ্ছা তাহলে এখন সিগন্যাল 1ও হলো, সিগন্যাল 2ও হলো আমার। ঠিক আছে, এখন যেটা হবে তখন এই সিগন্যাল 1 সিগন্যাল 2 যখন একসাথে তৈরি হয়ে গেল, এখন এই বি সেলটা অ্যাক্টিভেশন হবে, তখন সে বলবে হ্যাঁ আমাকে এখন সেল ডিভিশন করতে হবে, তখন সে সেল ডিভিশন মাইটোটিক সেল ডিভিশনে যাবে। এখন দেখেন এই যে একটা বি সেল থেকে অনেকগুলো বি সেল তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি কি ক্লোনাল প্রলিফারেশন, ক্লোনাল প্রলিফারেশন। বাট এখানে কোনো ক্লাস সুইচিং হয় না। দেখেন নর্মালি এখানে ইমিউনোগ্লোবুলিন এম ছিল না, তো এখানে এই প্রত্যেকটা বি সেলের গায়েও ইমিউনোগ্লোবুলিন এম এগুলো সব ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হলো, ফলে ওদের থেকে যে প্লাজমা সেল তৈরি হয়েছে দেখেন একটু ওভাল শেপ, এই প্লাজমা সেলটা তৈরি করবে কি ইমিউনোগ্লোবুলিন এম, নো ক্লাস সুইচিং। এটাই স্যাররা জানতে চায় যে টি ইন্ডিপেন্ডেন্ট ক্লাস সুইচিং হয় না। এখন আমি ইমিউনোগ্লোবুলিন এম দিয়ে কি করবো, আমার তো সবচেয়ে বেশি পাওয়ারফুল অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন জি,
ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি ট্র্যাক্ট, নেজাল মিউকোজা, ওরাল মিউকোজা, মানে যেখানে মিউকাস আছে সেখানে ইমিউনোগ্লোবুলিন প্রোটেকশন দেয়। ইমিউনোগ্লোবুলিন এম তো আমার কিছুই করছে না, সে প্লাজমাতে থাকে। ইমিউনোগ্লোবুলিন জি কেন দরকার? ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে সবচেয়ে বেশি অপসনাইজেশন পাওয়ার তার বেশি, তো সেগুলো কিছুই হচ্ছে না এখানে। এখন আমরা আসি যে টি সেল ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশনে। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের মেইন অংশটুকু। তাহলে প্রথমে একটা ব্যাকটেরিয়া আপনার বডিতে ঢুকলো, এই ব্যাকটেরিয়ার গায়ে আছে কি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নটাকে চিনতে পারবে আপনার টিস্যুতে থাকা ম্যাক্রোফেজ, এটা হলো ম্যাক্রোফেজ, এবং এই হলো আমাদের ডেনড্রাইটিক সেল, চিনতে পারবে। তো ওরা চিনতে কিভাবে? প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর, মানে হলো টল লাইক রিসেপ্টর, সিটাবলেকটিন রিসেপ্টর, হ্যাঁ আমরা আরও যেগুলো বললাম ডেকটিন 1, গ্লাইকান, এগুলো দিয়ে চিনবে। চিনার পরে সে ওকে ফ্যাগোসাইটোসিস করবে, করে ওকে মেরে এই ব্যাকটেরিয়ার প্রোটিনটাকে দেখেন MSC 1 এর সাথে লাগায়ে MSC প্রেজেন্টেশন করবে। ঠিক আছে, একইভাবে ডেনড্রাইটিক সেলটাও ওকে এনগালফ করবে। দেখেন ওর মধ্যেও প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর আছে, একই রকম ম্যাক্রোফেজের মতোই করে ও কি করলো? MSC প্রেজেন্টেশন করলো। এখন বলো তো ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ কোন ধরনের MSC প্রেজেন্টেশন করতে পারে? মনে রাখবে দুইটাই, MSC 1ও করতে পারে, MSC 2ও করতে পারে। হ্যাঁ, কারণ ওরা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কী কী আছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল? মাস্ট জানতে হবে আপনাকে তিনটে জিনিস, একটা হলো ম্যাক্রোফেজ, আর একটা হলো ডেনড্রাইটিক সেল, আর একটা হলো বি সেল। ঠিক আছে, তো এগুলো করলো। এখন আমি বলেছি যে ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেলের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? ম্যাক্রোফেজটা এখানে বসে থাকবে, অপেক্ষা করবে টি সেলের জন্য, লিম্ফোসাইটের জন্য, আর ডেনড্রাইটিক সেল বসে থাকবে না। সে এখান থেকে দেখেন এফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে সে চলে যাচ্ছে কোথায়? লিম্ফ নোডে। সে চলে যাচ্ছে কোথায়? লিম্ফ নোডে। লিম্ফ নোডে চলে যাচ্ছে। এখন লিম্ফ নোডের কোথায় যাবে? লিম্ফ নোডে তো দুইটা অঞ্চল, একটাতে বি সেল থাকে, একটাতে টি সেল থাকে। সে টি সেলটা যাবে মানে প্যারাকর্টিক্যাল এরিয়াতে যাবে। তো প্যারাকর্টিক্যাল এরিয়াতে যখন যাবে, প্যারাকর্টিক্যাল এরিয়াতে সে দেখতে পেলো কাকে? আমার প্যারাকর্টিক্যাল এরিয়াতে বসে আছে CD4 টি সেল এবং CD8 টি সেল। তো সে CD4 টি সেলের কাছে যাবে। তো এখন যখন সে লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়াতে আসবে, এখানে আছে CD4 টি সেল এবং CD8 টি সেল। তো এই ডেনড্রাইটিক সেলটা CD4 টি সেলের কাছে এসে এই CD4 টি সেলের গায়ে যে টি সেল রিসেপ্টর আছে সেখানের সাথে CD4, তাহলে কোনটা প্রেজেন্ট করবে? MSC 2, 4 দুগুণা 8, রুল অফ 8। আচ্ছা, এটা পরে আপনাদেরকে বলবো আমি টি সেল অ্যাক্টিভেশনে কীভাবে কী হয় ইনশাল্লাহ। তাহলে MSC 2 পেপটাইড কমপ্লেক্সটা CD4 টি সেল রিসেপ্টরের সাথে মানে সিগন্যাল 1 করবে, এবং ডেনড্রাইটিক সেলে থাকা B7 প্রোটিনটা CD4 টি সেলে থাকা CD828 প্রোটিনের সাথে কি করবে? সিগন্যাল 2 করবে। দেখেন সিগন্যাল 2, সিগন্যাল 1 সিগন্যাল 2 যখন হবে তখন এই CD4 টি সেলটা প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন হয়ে তৈরি করবে ফলিকুলার হেল্পার টি সেল। ফলিকুলার হেল্পার টি সেল মানে হচ্ছে ফলিকলে যাবে, লিম্ফয়েড ফলিকল মানে হচ্ছে এখানে যে লিম্ফ নোডে যে কর্টিক্যাল এরিয়াতে যে লিম্ফয়েড ফলিকল আছে, এই ফলিকুলার হেল্পার টি সেলটা প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে মানে মেসেজটা নিয়ে যাবে কর্টিক্যাল এরিয়াতে। কর্টিক্যাল এরিয়াতে কার কাছে মেসেজ নিয়ে যাবে? কর্টিক্যাল এরিয়াতে কে আছে? আমাদের পোস্ট গ্রাজুয়েট ডক্টর বসে আছে। এখানে হচ্ছে বি সেল, এই যে দেখেন এখানে হচ্ছে এইটা, এই যে আকাশি কালারেরটা হলো বি সেল। এই বি সেলের কাছে চলে আসলো ফলিকুলার হেল্পার টি সেল। এসে কি করবে? দেখেন ফলিকুলার হেল্পার টি সেল, ও তো একটা টি সেল, তাহলে ও টি সেল রিসেপ্টর এবং হচ্ছে আমাদের বি সেলের MSC, হ্যাঁ বি সেলের MSC 2 পেপটাইড, MSC 2 পেপটাইড কমপ্লেক্স। দেখেন MSC 2 পেপটাইড কমপ্লেক্সের মধ্যে সিগন্যাল 1 হবে, এবং হচ্ছে ফলিকুলার হেল্পার টি সেলের CD40 লাইগেন্ড এবং বি সেলের CD40 প্রোটিনের মধ্যে সিগন্যাল 2 হবে। তো সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 যখন হবে, এখন আপনাদের একটা কোয়েশ্চেন থাকবে যে এই যে লিম্ফ নোডের ফলিকুলারে বি সেল আছে, সে কিভাবে MSC 2 পেপটাইড কমপ্লেক্স তৈরি করলো? কারণ এই লাল কালারের যে পেপটাইড, এটা তো কি ব্যাকটেরিয়াল, মানে ব্যাকটেরিয়াল প্রোটিনটা, তো ওটা বি সেলে কীভাবে আসছে? আমি তো এতক্ষণ বি সেলে ব্যাকটেরিয়াকে সরাসরি ঢুকতে দিই নাই, আমি দেখলাম যে এই যে ব্যাকটেরিয়া তাকে ডেনড্রাইটিক সেল ক্যারি করে নিয়ে আসলো, তাহলে ও কীভাবে MSC পেপটাইড করলো? অবশ্যই তাহলে সে একটু আগে যেটা বললাম ইন্ডিপেন্ডেন্টে, টি ইন্ডিপেন্ডেন্টে রিসেপ্টর মানে পাচ্ছে সে। এই যে দেখেন, মানে কিছু ব্যাকটেরিয়াকে তো ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেল ধরতেছে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া ফ্রি অবস্থাতে ওরা সরাসরি অ্যাফারেন্ট লিম্ফ্যাটিক্স হয়ে প্যারাকর্টিক্যাল এরিয়াকে ওভারকাম করে কর্টিক্যাল এরিয়াতে বি সেলের কাছে চলে আসে কিছু ব্যাকটেরিয়া। তো বি সেলের কাছে আসলে বি সেলের গায়ে কি আছে? ইমিউনোগ্লোবুলিন M রিসেপ্টর আছে। ওরা এই ইমিউনোগ্লোবুলিন M রিসেপ্টরটা দিয়ে বুঝতে পারে যে ও একটা ব্যাকটেরিয়া। তখন ওকে কি করে? এন্ডোসাইটোসিস করে মেরে ওর প্রোটিনটা নিয়ে MSC 2 প্রেজেন্টেশন করে। এই কারণেই তো বি সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল।
এবং ওই MHC2 পেপটাইড এবং ইতিমধ্যে ফলিকুলার হেল্পার টি সেল তৈরি হয়েছে, ওরা এসে আলটিমেটলি এই ফলিকুলার হেল্পার টি সেলটা বি সেলকে অ্যাক্টিভেশন করে। তো অ্যাক্টিভেশন করলে বি সেলটা তখন কি হবে প্রলিফারেশন। এই যে দেখেন একটা বি সেল ছিল, এখান থেকে অনেকগুলো বি সেল তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি যে ক্লোনাল প্রলিফারেশন। এই ক্লোনাল প্রলিফারেশনের মাধ্যমে অনেকগুলো অ্যাক্টিভ বি সেল তৈরি হলো। এই অ্যাক্টিভ বি সেলগুলো পরে তৈরি করবে প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে পরে তৈরি হবে অ্যান্টিবডি। এখন দেখেন এতক্ষণ এখানে যে বি সেলটা ছিল, এই বি সেলের মধ্যে কোন ধরনের সারফেস ইমিউনোগ্লোবুলিন ছিল? ইমিউনোগ্লোবুলিন এম। আমি বলেছি যে ইমিউনোগ্লোবুলিন এম থাকে, কিন্তু এখন দেখেন কি অ্যান্টিবডি তৈরি হচ্ছে? ইমিউনোগ্লোবুলিন জি। তার মানে ইমিউনোগ্লোবুলিন এম থেকে ইমিউনোগ্লোবুলিন জি, মানে এই বি সেলগুলোতে আর ইমিউনোগ্লোবুলিন এম নাই, ওরা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে এম থেকে জি হয়ে গেছে। দেখেন ওদের বাবার কাছে ছিল ইমিউনোগ্লোবুলিন এম। এটাকে বলি ক্লাস সুইচিং। এটা কিভাবে হয় এটা আমরা ইনশাল্লাহ পরে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনারা দেখলেন এটা হলো টি ডিপেন্ডেন্ট। তাহলে ক্লাস সুইচিং হচ্ছে কোথায়? টি ডিপেন্ডেন্ট। ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হবে, ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে, ইমিউনোগ্লোবুলিন এ তৈরি হবে, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই থাকুক, আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন, আমি যতটুকু জানি চেষ্টা করব আমার জ্ঞানের যতটুকু সাধ্য আছে আপনাদের অ্যান্সার দেওয়ার ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।